আপনি চিন্তা করে দেখেন এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে ২৭ লক্ষ মানুষ আরও বেশি দরিদ্র হয়ে গেছে, আর ওই দরিদ্র মানুষের ভিতরে ১৮ লক্ষ হলো নারী। আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার? এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করলো। ওই ২ টাকা বাড়িয়েছে এখানে, ৪ টাকা কমিয়েছে এখানে, এই আলোচনায় মন ভরবে না। আমি আগে তো বলেছি যে ৩টি বড় বড় চ্যালেঞ্জ নিয়ে সরকার এসেছিল। ভিত্তিভূমিকে নির্দিষ্ট করা, স্থিতিশীলতা ফিরে কিছু নিয়ে আসা, এবং সংস্কারের যে প্রতিবন্ধকতাগুলো আছে সংস্কারের মাধ্যমে তা চিহ্নিত করা। কিন্তু আপনি দেখুন কি ঘটনাটা ঘটল। এটা তো প্রত্যাশার অংশ ছিল। ডক্টর মঈন খান বললেন আলাপ আলোচনা কতখানি সীমিতভাবে হয়েছে। আমি তার দুটো উদাহরণ আপনাদের বলি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয় বসা আছেন, কমিটির প্রধানও এখানে বসা আছেন, ওনারা কাজ করেছেন। আমার শ্বেতপত্রেও বলা হয়েছিল যে এটাকে 2 ভাগ করা হোক, যারা কর আহরণ করে আর যারা কর নীতি করে তাদের একসাথে থাকা উচিত না, এখানে স্বার্থের সংঘাত হবে। একটা ঠিক কাজ আলাপ আলোচনা ব্যতিরেকে যেই কমিটি রিকমেন্ডেশন করেছিল তারকে ঠিক মতো পরিপালন না করে যদি আপনি বাস্তবায়ন করতে চান, আপনার যে দুঃখজনক পরিণতি হয়েছে তাই হওয়ার কথা। ঠিক কাজও যদি আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে কথা না বলে যদি করেন তাহলে এইরকম পরিণতি হবে। আরেকটা উদাহরণ দিই, এই যে স্টক মার্কেটের এখন এই যে জীর্ণদশা এবং এইটা আসলেই মৃতপ্রায়। ওইটা আইসিইউর ভিতরে ছিল 27% জিডিপির অংশ হিসেবে, এইটার ক্যাপিটালাইজড ভ্যালু এটা এখন 9%, 8%-এ কততে চলে এসছে। এইটাকে যদি চালু করার জন্য যে সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে স্টক মার্কেটের অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনা না করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একা এটা করতে চায়, এটা কোনো দিনই সম্ভব না। মানুষের অংশগ্রহণ ব্যতিরেকে ঠিক কাজও বেঠিক হয়ে যায় যদি আলাপ আলোচনা উন্মুক্ততা না থাকে। এইটা আমার প্রথম বক্তব্য আপনাদের কাছে। আলাপ আলোচনা করতে হবে, সকলকে সুযোগ দিতে হবে। কি পরিবর্তন করলাম তাহলে একটা স্বৈরাচারী সরকারের পরের থেকে? আমার দ্বিতীয় বক্তব্য আপনাদের কাছে, দেখেন ডক্টর আনিস আছেন এখানে, সেটা হলো অন্তর্বর্তীকালীন বাজেটের কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন বাজেট কি? যেই বাজেট নিয়ে কাজ করছেন এটা তো পতীত সরকারের বাজেট। এই পতীত সরকারের বাজেট নিয়ে আপনি প্রথমে ওটাকে ওই যে প্রাক্কলন করেছেন, রিভাইজ করেছেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের দিকে এসে, এপ্রিল মাসের দিকে এসে, কিন্তু কাঠামোগত কি পরিবর্তন করলেন? ওই প্রাক্কলনের লক্ষ্যমাত্রা। আপনি এক্সামশন ছাড় দিবেন না বলতেছেন, কাকে ছাড় ছেড়ে দিচ্ছেন? কোথায় আপনি ভর্তুকিতে রাখছেন? কোথায় ইন্টারেস্টের কোথায় দিচ্ছেন? কে বলতে পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন? আমাকে বলুন তো দেখি। ওই একটা স্বৈরাচারী সরকারের সময় যে স্বচ্ছতার অভাব, কীভাবে করের ভিতর থেকে কিভাবে নিয়ে গেলেন? ওই পতীত সরকারের এডিপি ছিল, ওই এডিপির থেকে কেমন করে কমানো হলো? ওই মেগা প্রজেক্টগুলোর যে অতি মূল্যায়িত ছিল, কোথায় টাকা কমিয়েছেন? আপনি তো আবার মেগা প্রজেক্টে টাকা অলোকেশন আমি দেখতে পাচ্ছি। আপনি ওখানে কিভাবে সামাজিক সংস্কারের অংশ হিসেবে কি ধরনের প্রজেক্টকে নতুনভাবে স্থান দিলেন? কত নিন্ধি মারাতে হলো না? এডিপি তো সেই আগের এডিপি এখানে চলছে, আপনি সেটার ভিত্তিতে কাজ করে আমি আরও উদাহরণ আপনাকে দিতে পারবো। অপরদিকে আপনি দেখেন যেই বাজেট করতে যাচ্ছেন, এই বাজেট তো এই সরকার নিঃসন্দেহে বৈধ সরকার, নির্বাচিত সরকার তো না, সেহেতু তার নিঃসন্দেহে তার সীমাবদ্ধতা থাকবে। এই সরকার তো পুরো বাজেট করে যেতে পারবেন না যদি আমি আমার প্রধান উপদেষ্টাকে আমি ফলো করি। তাহলে ওই যারা পরবর্তী বাজেটে আসবে তারা যে এটা ধারাবাহিকতা রাখবে, এইটা নিশ্চয়তা কেমন করে পাবো? এত বড় আমার ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেছে, রাত্রিবেলা সবাই আমাকে জিজ্ঞেস করেছে এই তোমাদের নীতি কাঠামো কোথায়? আমি তো বলতে পারি না। এতগুলো সংস্কারের কর্মসূচি হয়েছে, এত সংস্কারের পথরেখা চায় আপনারা সকলে, মঈন ভাই সহ সবাই পথরেখা চায় সংস্কারের, সবাই নির্বাচনের পথরেখা চায়, সবাই বিচারের পথরেখা চায়। আমি জিজ্ঞেস করি আমার অর্থনীতির পথরেখা কোথায়? আপনি দেখেন, আপনি যে 5 ইয়ার প্ল্যান ছিল অষ্টম কারেক্টলি বন্ধ করে দেওয়া হচ্ছে 7th-এ, কিন্তু কোনো মিড টার্ম পরিকল্পনা নেই। ওনারা যারা আছেন তারা কি 6 মাসের হিসেবে বিনিয়োগ করবেন নাকি 6 বছর মাথায় রেখে বিনিয়োগ করবেন? ধারাবাহিকতা যদি না থাকে, যদি আগামী দিনের সম্বন্ধে যদি আমাদের বিশ্বাস না থাকে, ওই যে সামিটের লোকেরা রাত্রিবেলা আমাকে জিজ্ঞেস করেছে এগুলি কি অব্যাহত থাকবে, এখন কি নিয়মটি আছে, তো সেইগুলির ভিত্তিতে কোথায়? সেহেতু আমার বিষয় হলো সরকার বদল হলো, প্রক্রিয়া তো বদল হলো না। উনি এখনও পর্যন্ত যেই নতুন পেয়েছেন, আমি শেষ করি জহির, উনি আর তো পাবো কিনা জানি না, এটা তো একটা দুর্লভ সুযোগ আমার জন্য। এই সারা বছর অপেক্ষা করে আছি যে কবে আলোচনার জন্য সুযোগ পাবো।
উনি এখনও সেই পরোক্ষ করের উপরেই নির্ভরশীল থাকবেন। আবার সেই বাজেটের ভিতরে যে প্রকল্প আসছে সেইটাই ওই পরিবহন অবকাঠামোর জন্য। আমার শিক্ষা স্বাস্থ্য খাতে এখানে দিতে পারি নাই। কথা তো ছিল এই সময়কালে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, ছাত্র যুব সমাজের জন্য আমি কর্মসংস্থানের কি করছি, কোনো কর্মসংস্থানের পরিকল্পনা তো আমি এখন পর্যন্ত এই বাজেটের সাথে দেখলাম না। আবার সেই আয় ব্যয়ের আলোচনা, আমি তো দেখি না কর্মসংস্থানের আলোচনা কোত্থেকে হলো। আবার সেই তথাকথিত পুরানা কথা আলোচনা হচ্ছে। এই আলোচনা যদি 2 বছর আগে হতো একই রকম লাগতো। এইটা তো আমি মানতে পারি না। আপনি চিন্তা করে দেখেন, এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে 27 লক্ষ মানুষ আরও বেশি দরিদ্র হয়ে গেছে, আর ওই দরিদ্র মানুষের ভিতরে 18 লক্ষ হলো নারী। আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার, যারা যে বৈষম্যতে আমার দারিদ্র্য বৃদ্ধি পায়, আমার নারীদের উপরে অত্যাচার বৃদ্ধি পায়? তাহলে আমি কি পরিবর্তন করলাম? এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করলো। ওই 2 টাকা বাড়িয়েছে এখানে, 4 টাকা কমিয়েছে এখানে, এই আলোচনায় মন ভরবে না। ধন্যবাদ।